আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণার পর সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করে। প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। ৬ ডিসেম্বর পর্যন্ত এই ছুটি শিক্ষার্থীদের আতঙ্ক কাটিয়ে উঠতে অনেকটা কাজে আসবে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে ভূমিকম্প ও সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় নফল নামাজ আদায় ও দোয়া মোনাজাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে হাজী মোহাম্মদ মহসিন হল মাঠে তারা এ নামাজ আদায় করেন। আমি 10 তলায় থাকি, তো এখান থেকে নামারও কোনো সুযোগ নাই। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। এখানে থাকলে আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি দিচ্ছে, গাড়িতে আমরা যাওয়ার প্ল্যান করছি। আমাদের এই পুরো ক্যাম্পাসকে, আমাদের পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা শহরকে অতীতের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আমাদেরকে রক্ষা করো। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, শিক্ষার্থীরা বিকেলের মধ্যে সব হল ছেড়ে যাবেন কিনা আর হলগুলোর কি অবস্থা দেখছেন জানাবেন। ফারহিনা, বিশেষ করে হাজী মোহাম্মদ মহসিন হল এবং এর পাশাপাশি সূর্য সেন হল, এই হল দুটি পুরনো। এই হলগুলো সহ আর বেশ কয়েকটি যে পুরাতন হল আছে সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন শিক্ষার্থীরা। এই কারণে এইসব হলের শিক্ষার্থীরা সকাল থেকেই হলগুলো ছেড়ে চলে যাচ্ছেন, যেহেতু কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে 5টার মধ্যে হল ছাড়তে হবে। আমি যে হলটির সামনে দাঁড়িয়ে আছি সেটি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। এই হলে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে জরাজীর্ণ অবস্থা এবং পলেস্টারগুলো খুলে পড়ছে, একপাশে রিপেয়ারের কাজ চলছে, এর মধ্যেই শিক্ষার্থীরা রয়েছেন। অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি এবং বেশ আতঙ্কে রয়েছেন তারা। অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন যে অনেকে টিউশনি করান, অনেকে পাশাপাশি ঢাকায় অন্য কাজ করেন, তারা আসলে হল ছেড়ে যেতে চাচ্ছেন না। তারা বলছেন যে যাদেরকে টিউশনি করান সেসব শিক্ষার্থীদের পরীক্ষা অলরেডি কারো শুরু হয়েছে, ডিসেম্বরে শুরু হবে, সেই কারণে তারা একরকম বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে অপেক্ষা করবেন 5টা পর্যন্ত, তারপরে আসলে কি হয় সেরকম একটা দ্বিধার মধ্যে রয়েছেন। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে জরাজীর্ণ বা যেগুলো পুরাতন ভবন, সেগুলোর ক্ষেত্রে এগুলো বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে এগুলো পর্যবেক্ষণ করে এগুলো যাতে সারানো যদি যায় তাহলে সারাতে হবে, অথবা এগুলো ভেঙে ফেলে নতুন করে করার দাবি অনেক শিক্ষার্থী জানিয়েছেন। তো ফারহিনা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল। এদিকে নরসিংদীতে টানা 3 দফা ভূমিকম্পের পর আবারও ভূমিকম্প হবে ভেবে গতরাতে জেলার বিভিন্ন স্থানে শত শত মানুষ রাস্তাসহ খোলা মাঠে আশ্রয় নেয়। স্থানীয়রা জানায়, সন্ধ্যা 6:06 ভূমিকম্পের পর এখানের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়। এর মাঝে রাতে বিভিন্ন স্থান থেকে মাইকিং করে জানানো হয় রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে আরেকটি বড় ধরনের ভূমিকম্প হবে। এমন ঘোষণার পর বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। পরে তারা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে আশ্রয় নেয়। এদিকে প্রশাসন কর্মকর্তারা জানায়, একটি মহল গুজব ছড়িয়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করায় এমন ঘটনা ঘটে। পরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গুজব প্রতিরোধ করা হয়। এখন কেমন আছেন নরসিংদীবাসী সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, নরসিংদীবাসীর আতঙ্ক কেটেছে কিনা আর নতুন করে কি কোনো ভবনে ফাটল দেখা দিয়েছে কিনা তাও জানাবেন। জি ফারহিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানেন যে গত 2 দিনের যে পরপর যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর কিন্তু নরসিংদীর ভিতরে সাধারণ মানুষের মধ্যে একটি চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা ভয়ে দিন পার করতে হচ্ছে। বিশেষ করে আপনারা যেমনটা জানেন যে বাংলাদেশে যে 4টি ভূমিকম্প সংঘটিত হয়েছে সেটির 3টি উৎপত্তিস্থল এই নরসিংদীতে, যে কারণে আরো বেশি তারা ভয়ে আতঙ্ক ভোগ করছে। বিশেষ করে গতকালকে রাত্রে কিন্তু একটি গুজব ছড়িয়েছিল যে রাতে ভয়াবহ একটি বড় ভূমিকম্প হবে।
হবে, এ কারণে কিন্তু অনেকে তারা বাসাবাড়ি ছেড়ে খোলা ময়দানে তারা আশ্রয় নিয়েছিল। তো আমি গতকালকে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের কারণে নতুন করে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজটিতে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই ভবনের এটি প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবনে, এটি মূল ভবন। এই ভবনের একটি শ্রেণীকক্ষের অবস্থা যদি দেখেন বুঝতে পারবেন যে কি ধরনের ফাটল দেখা দিয়েছে এবং ভূমিকম্পের যে ভয়াবহতা সেটি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে শুধু এখানেই ফাটল নয়, এই ভবনটির অধিকাংশ স্থানে ফাটল দেখা দিয়েছে। এবং আমরা যেমনটা জেনেছি যে এই ভবনের ফাটলের কারণে এই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদায় এখানকার যে শ্রেণীকক্ষ পরিচালনা সেটি আপাতত আজকের জন্য স্থগিত করেছে। আমরা একটু কথা বলি যদি এই বিশ্ববিদ্যালয় কলেজটির অধ্যক্ষ জনাব রাশেদুজ্জামান স্যারের নিকট, একটু জানতে চাই যে আপনার এই কলেজটি কি অবস্থা? আমাদের গত শুক্রবারে ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরে আমরা কলেজটি পরিদর্শন করি। আমাদের এই ভবনটিতে 20টা কক্ষ রয়েছে। শ্রেণী কার্যক্রম সবচেয়ে বেশি এই ভবনটিতে পরিচালিত হয়। প্রত্যেকটা কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভীমগুলো ফেটে গেছে, কলামগুলো ফেটে গেছে। আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে ভবনটি দক্ষিণ দিকে একটু হেলে পড়েছে। এটা শ্রেণী কার্যক্রম পরিচালনা এটার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শুনছিলেন যে এখানকার অধ্যক্ষের কথা, এই পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজটির এই অবস্থা। এর পাশাপাশি কিন্তু নরসিংদীতে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ফাটলের দেখা দিয়েছে। তো ফারহিনা, এই ছিল আমার কাছে নরসিংদী থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মরহুম সাইফুল ইসলাম পটুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জন্যই আমরা বলেছি যার যে কাজ, রাজনীতিবিদ যারা রাজনীতি করছে তাদের হাতে রাজনীতি ছেড়ে দিন। অন্য কেউ যদি এখানে আসে ওই উপলব্ধিটা বুঝবে না, সেই মানবিক দরদটা বুঝবে না যে আমাদের বাতাসটা নির্মল হওয়া দরকার, আমাদের পানিটা ক্লিন হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার, এটা বুঝবে না। যাই হোক, আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এটা আমাদের উপলব্ধি, সাইফুল ইসলাম পটুর যে মৃত্যু এবং এরপরে যে ভূমিকম্প, আমাদের কিন্তু অনেক কিছু এর মধ্যে দিয়ে উপলব্ধি করার বিষয় আছে সবার। আমরা যারা রাজনীতি করি সবার এই উপলব্ধি করার দরকার আছে। আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কিন্তু একটা শূন্য গর্ভের মধ্যে আমরা থাকবো, শূন্য গর্ভের অতলের মধ্যে আমরা তলিয়ে যেতে থাকবো। আমরা বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য পৃথিবী আমরা রচনা করতে পারবো না। আমি আবারও সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফিরাত কামনা করে আবার বক্তব্য শেষ করছি। দর্শক দেখছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বক্তব্যের অংশবিশেষ। শেখ হাসিনা সরকারের গত ১.৫ দশকের শাসনামলে গুমের ঘটনার 2টি মানবতা বিরোধী অপরাধের মামলায় 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই 2টি মামলার শুনানি 3 ও 7 ডিসেম্বর তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল। সেনানিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে সকাল 10টার দিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 22 অক্টোবর তাদের প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য 20 নভেম্বর দিন ঠিক করলেও পরে তা পিছিয়ে 23 নভেম্বর ধার্য করা হয়। গত 8 অক্টোবর পৃথক 2টি মামলায় মোট 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 1। 2 মামলাতে শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে আসামি করা হয়েছে। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ। আমরা যেমনটি জানি সেনা কর্মকর্তাদের আদালতে আনা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে কোনো আদেশ এসেছে কিনা, এছাড়া কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পারহিনা, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত 2টি গুমের মামলার আজ শুনানি ছিল এবং এই
মামলা দুটিতে মোট আসামি কিন্তু 30 জন, এর মধ্যে 13 জন সেনা কর্মকর্তা বর্তমানে কর্মরত রয়েছেন, তাদেরকে আসামি করা হচ্ছে। তাদেরকে কিন্তু আজ উপস্থিত করা হয়েছিল শুনানিতে, এবং এই শুনানি শেষে কিন্তু 2টি তারিখ ধার্য করা হয়েছে। অর্থাৎ যেহেতু 2টি মামলা এবং পৃথক 2টি মামলায় আসলে 2টি তারিখ নির্ধারণ করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন অর্থাৎ ফর্মাল চার্জ গঠনের উপর শুনানির জন্য 2টি তারিখ নির্ধারণ করা হয়েছে, 3 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই সামরিক সেনা কর্মকর্তারা আদালতে উপস্থিত হয়ে তারা কিন্তু ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলেন যেন তাদের যে সেনানিবাসের ভেতরে যে অস্থায়ী কারাগার স্থাপন করা হয়েছে সেই কারাগার থেকে যেন তাদেরকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করানো হয়, এমন একটি আবেদন করেছিল। যদিও ট্রাইব্যুনাল সেটি বলে দিয়েছে যে আসলে বিশেষ কারোর জন্য আমাদের আইন আমরা আসলে আলাদা করতে পারবো না, এমনটি বলেছে। অর্থাৎ আদালত সাড়া দেয়নি। তো আমরা আশা করছি যে পরবর্তী যে দুটো তারিখ রয়েছে এই দুটো তারিখেও হয়তো এই ট্রাইব্যুনালেই শুনানি অনুষ্ঠিত হবে। এটি হলো ফর্মাল চার্জের উপর। আমরা যদি অপেক্ষা করছি, কিছুক্ষণ আগেই এ মামলার শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে এখানে বক্তব্য দেওয়া হবে, আমরা অপেক্ষা করছি। সেখান থেকে হয়তো আদালতের পরবর্তী কোনো নির্দেশনা রয়েছে কিনা সেই বিষয়টি হয়তো স্পষ্ট করা হবে। তো পরবর্তী সংবাদে এ বিষয়ে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। এখনও পর্যন্ত সেনা কর্মকর্তারা কিন্তু ট্রাইব্যুনালেই রয়েছে। তো এই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো বিষয়টি পরিষ্কার হবে আসলে পরবর্তী নির্দেশনা কী এলো। একই সাথে জানিয়ে রাখি এই দুটো মামলায় কিন্তু শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তাকেও আসামি করা হয়েছে, এবং এই মামলায় শেখ হাসিনার পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী জেটাই খান পান্নাকে মৌখিকভাবে আমরা যতটুকু জেনেছি আদালত আসলে সম্মতি দিয়েছে। অর্থাৎ এই দুটো মামলাতেই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেটাই খান পান্না লড়বেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পারহিনা, ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলের বিমান হামলা। এভাবেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজা উপত্যকা। শনিবার উত্তর গাজার শহর, মধ্য গাজার দেইর আর বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। হামলায় শিশুসহ কমপক্ষে 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 87 জন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে এক আন্তর্জাতিক প্রতিবেদনে জানা যায় বেশিরভাগ হামলা চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। এমনকি তথাকথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে হামাস বলছে এসব হামলা যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।